সালাম আলাইকুম। আজকের শোতে যাকে মেহমান হিসেবে আমরা পেয়েছি তাকে ভিন্নজন ভিন্ন ভিন্ন নামে চেনে এবং তার অনেক ট্রল নেম আছে। তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টার। কেউ কেউ তাকে মনে করে তিনি আসলে অনেক উপদেষ্টার থেকেও বেশি ক্ষমতাবান। তার বক্তব্যের ব্যাপারে সমালোচনা হচ্ছে, কেউ বোধ করছেন যে তিনি আসলে প্রেস সেক্রেটারির বাইরে গিয়েও অনেক পলিটিক্যাল বিষয়ে কথা বলেন, যেই বক্তব্যগুলো আসলে মন্ত্রণালয়ের অথবা উপদেষ্টাদের অথবা ওনার ব্যক্তিগত মত, যেটা উনি রাষ্ট্র আকারে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এই ধরনের একটা আলোচিত সমালোচিত রাজনৈতিক অরাজনৈতিক পেশাদার সাংবাদিক যে মানুষটা, সেই মানুষটার নাম হচ্ছে শফিকুল আলম। শফিক ভাই, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি না আসলে উপদেষ্টা? না, আমি প্রেস সেক্রেটারি। কিন্তু আপনার ব্যাপারে তাহলে সবাই মনে করে কেন যে আপনি আসলে অনেক পাওয়ারফুল, অনেক উপদেষ্টার থেকেও বেশি পাওয়ারফুল? এটার কারণ হচ্ছে যে আমাদের যে আসলে আগে যে প্রেস সেক্রেটারি পোস্টটা ছিল সেটা কোনোদিন অ্যাসার্টিভ কোনো পোস্ট ছিল না। যারা প্রেস সেক্রেটারি আসতেন তাদের কাজটা ছিল মূলত তাদেরকে আসলে রিওয়ার্ড দেওয়া হতো যে আপনি এই পার্টির সাথে আপনি ক্লোজ একজন পুনর্বাসন কাইন্ড অফ। হ্যাঁ, পুনর্বাসন। আর আমার এই কাজটা যেটা হয়েছে যে এই গভর্নমেন্ট আসার পরে প্রফেসর ইউনূস মনে করলেন যে তার প্রেস সেক্রেটারি হবে হচ্ছে বাইরের ওয়েস্টার্ন একটা ন্যাশনে যেমন প্রেস সেক্রেটারি, হ্যাঁ, বা কমিউনিকেশন ডিরেক্টর, আপনি হোয়াইট হাউসের যেমন প্রেস সেক্রেটারি। এখন আমাকে অনেকে বলেন যে আপনি তো চিফ অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি, আপনি অন্যান্য মন্ত্রণালয়ের কথাও বলেন। কিন্তু যেটা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কথা আমাকে বলতে হয়। এই জন্য আপনি যদি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দেখেন, সে কিন্তু ট্রাম্পের কথা বলে না, সে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে, তার ডিফেন্স, তার ফরেন মিনিস্ট্রি, তার শিপিং ইস্যু বা তার কমার্স ইস্যু, এভরিথিং সে বলে। তা আমাদের এই যেটা হয়েছে যে আমরা অনেকটা সেন্ট্রালাইজ করাতে এবং আমরা অলমোস্ট প্রতিদিনই প্রেস কনফারেন্স করি, মানে সপ্তাহে 3 দিন মিনিমাম, তার চেয়েও বেশি হয়। এবং ওইগুলো যখন কোশ্চেনগুলো আসে তখন শুধুমাত্র চিফ অ্যাডভাইজার অফিসই না, বাইরে যেমন চিরাং পোর্ট নিয়ে কোশ্চেন আসে, তো আমার তো চিরাং পোর্ট নিয়ে কথা বলতে হয়। কিন্তু এই চিরাং পোর্টের ইস্যুটা তো আসলে বেসিক্যালি শিপিং মিনিস্ট্রির ইস্যু। মানে তাহলে কি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাটা হচ্ছে না কেন যে যার যার মন্ত্রণালয়ের স্পোকসপারসন কথা বলবে? এটার কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের যে ড্রিমগুলো, উনি যে সংস্কারের যে ভাবনা, সেই ভাবনা তো সবগুলোকে নিয়েই। আমি তার সংস্কারের কথাগুলো তো বলছি। ওনার সংস্কারের ভাবনা হচ্ছে চিরাং পোর্টটাকে উনি আধুনিক করবেন। চিরাং পোর্টের যে টার্মিনাল ব্যবস্থাপনা, এটা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফার্স্ট ক্লাস হবে। তো সেইটা করতে গেলে যে এটা ওনার একটা সংস্কারের ভাবনা, কারণ এই চিরাং পোর্টের সাথে আপনার জড়িত হচ্ছে আমার সামগ্রিক অর্থনীতি, আমি জব তৈরি করতে পারবো কিনা, বিদেশিরা এসে ইনভেস্ট করবে কিনা। চিরাং পোর্ট ইনএফিশিয়েন্ট হলে কেউ আসবে না, এফিশিয়েন্ট হলে সবাই আসবে, বিকজ তাড়াতাড়ি একটা পণ্য বানিয়ে তারা আবার এক্সপোর্ট করতে যাবে। তাহলে তাহলে আপনার রোলটা তো আসলে মোর দ্যান প্রেস সেক্রেটারি হয়ে গেছে। মানে একই জিনিস, ডাইরেক্টর অফ কমিউনিকেশন, প্রেস সেক্রেটারি, স্পোকসপারসন। এটা কারণটা হচ্ছে যে এবং আপনি কমেন্টও করছেন, মানে একটা জিনিস না শুধু আপনি প্রেসকে জানাচ্ছেন আজকের মিটিং এ কি হয়েছে, হ্যাঁ, আপনি ইস্যুটার উপরে মন্তব্যও করছেন, জাস্টিফিকেশনও দিচ্ছেন। না অবশ্যই এটা তো আমাদেরকে ডিফেন্ড করতে হয়, আমাদেরকে বলতে হয় আমি এই কাজটা উনি কেন করলেন, প্রফেসর ইউনূস কেন মানে একটা বিদেশি কোম্পানিকে, বড় একটা বিদেশি কোম্পানির কাছে কেন টার্মিনাল ব্যবস্থাপনা দিচ্ছেন। তো এটা তো আমাকে বলতে হয়, এক্সপ্লেন করতে হয়। এটা এমন না যে আমি শুধু ইনফরমেশনও দিচ্ছি। আমার তো ওনার যে ভিউটা, ওনার যে ড্রিমটা, সেটাকেও তো বলতে হয়। এবং এটা এই পুরো গভর্নমেন্টটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। অনেকে ভাবে যে এটা একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, তা তো না, আমরা একটা বিপ্লবের ফসল। গণঅভ্যুত্থানের সরকার তো অরাজনৈতিক হবে। হ্যাঁ হ্যাঁ, তো ফলে এই কথাগুলো, এই সংস্কারের কথাগুলো তো আসে। আর সংস্কার, বেশিরভাগ সংস্কারই পলিটিক্যাল। আপনি যেটাই ধরতে যান না, এটা কি পলিটিক্যাল না? রাজনীতির বাইরে তো আসলে কিছু না। নাই আর কি। তো সেই জন্য ওই কথাগুলো বলতে গেলে অনেকে মনে হয় যে আর ওনার তো এটা বলা উচিত না। এটা কি মানে এরকম একটা ব্যাপার কিনা, যেমন আপনাকে যারা বহু বছর থেকে চেনে, হ্যাঁ, আপনাকে তো সাংবাদিক আকারে চেনে, জি, মাঠে ঘাটে ব্যাচ পরে পরে দৌড়াইছেন, জুলাই আগস্টে দেখছি জি, কত ঝুঁকি নিয়ে হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় হ্যাঁ, সেই মির্জা আমি ফখরুলকে যখন একা রেখে ধরে লিখতেছি। মির্জা ফখরুল একা বসেছিলেন, সে বিখ্যাত একটা ছবি, এবং আপনি এটা নিয়ে লম্বা লিখেছেন। না, এটা মানে ভ্যানগার্ড অফ ডেমোক্রেসি। বিএনপির নিয়ে বোধহয় আমি কত 100-200 লেখা লিখছি। হ্যাঁ, এবং রিসেন্টলি আপনি সালাউদ্দিন আহমেদ সামনে লিখেছেন। তাহলে বিষয়টা কি এরকম যে আপনাকে যারা আগের রোলটাতে দেখে অভ্যস্ত, যে ধরেন আপনি এখন 50+, হ্যাঁ, তো সাডেনলি এমন একটাতে রোল দেখছে যে এই রোলটার সাথে যারা দেখছেন তারাও আসলে রিঅ্যাডজাস্টমেন্ট করছেন? না, এটার কারণ হচ্ছে যে প্রেস সেক্রেটারির যে রোল গ্লোবালি, একটা যে প্রেসিডেন্ট, এটা হলো প্রেসিডেন্সিয়াল প্রেস সেক্রেটারি, যেরকম পুরো সবার
কথাই বলেন, এই রোলটা আমি অনেক ক্ষেত্রে মানে খুবই সেন্ট্রালাইজড রোল, তো এইটায় অভ্যস্ত ছিলেন না। আগে যারা প্রেস সেক্রেটারি গত 50 বছর, তারা তো সেইভাবে এসে 15 দিন কি প্রেস কনফারেন্স করেছে, তারা জীবনে প্রেস কনফারেন্স করেন, 50 বছর হয়নি। কিন্তু প্রেস কনফারেন্সের একটা সমালোচনা কিন্তু আছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস, কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু কোনো প্রেস ব্রিফিং করেন এটা কি নাই। ট্রাম্প আসেন? মানে আমরা কিন্তু প্রেসিডেন্টদেরকে দেখেছি, প্রাইম মিনিস্টার দেখেছি, মাঝে মধ্যে তারা মন্তব্য করেন, দেখেন, কমেন্ট করেন। প্রেসিডেন্টরা তখনই আসেন যখন তারা প্রেস কনফারেন্স করেন হচ্ছে একটা ভিজিটিং একটা ওয়ার্ল্ড লিডার আসলো। প্রফেসর ইউনূসে যখন আনোয়ার ইব্রাহিম এসেছিলেন তখন তো উনি প্রেস কনফারেন্সে ছিলেন, দুইজনে। জাতিসংঘের মহাসচিব যখন এসেছেন তখন তো আমরা দেখি নাই না, উনি চান নাই, এটা ইউএন এর তরফ থেকে এটা ছিল যে এটা ইউএন চিফ সাথে আমাদের ফরেন এটা প্রোটোকলের একটা ইস্যু আছে এখানে। কিন্তু আপনারা বোধ করেন না যে গণঅভ্যুত্থান পরবর্তী যে আমরা যে একটা নতুন জবাবদিহিতার বাংলাদেশ দেখতে চাই, সেখানে সেই সরকার প্রধান হিসেবে উনি সমালোচনা করুক সরাসরি, সেই আলোকেই উনি এই প্রতি সপ্তাহে 3টা করে প্রেস কনফারেন্স। ওইখানে আমরা এমন করেছি যে এইখানে কিন্তু আমরা রেস্ট্রিকশনও রাখি নাই। এনি জার্নালিস্ট, বাংলাদেশের যে কোনো জার্নালিস্ট ওইখানে যেতে পারে, এবং আমরা খুব রেস্ট্রিকটিভ এরিয়াতেও করছি না, আমরা ফরেন সার্ভিস একাডেমিতে করছি। যে কোনো জার্নালিস্ট, সে একদম ময়মনসিংহের একটা ডেইলি নিউজ জার্নালিস্ট যদি ঢাকায় এসে কোশ্চেন করতেন, হি ক্যান। এবং আমরা ম্যাক্সিমাম কোনো দিন এমন হয় না যে আমরা বলছি যে না আর বেশি কোশ্চেন নিব না, কোশ্চেনগুলো এক্সস্ট করে তখন আমরা প্রেস কনফারেন্সগুলো শেষ করি। তো এটা তো ওনারই ব্রেন চাইল্ড, উনি তো এটা ইনস্টিটিউট করেছেন যাতে যত কোশ্চেন আছে এই গভর্নমেন্ট সম্পর্কে তারা কেন যেতে এই কোশ্চেনটা করতে পারে, এবং সেই জায়গার থেকে এই প্রশ্নগুলো উঠছে। বিকজ অনেক কোশ্চেন আছে যে রিলেটেড মিনিস্ট্রির কোশ্চেন এসে পড়ে, তেমন আমাদেরকে উত্তর দিতে হয়। তারপরেও কি মানে আপনি বোধ করেন না যে ধরেন 10 মাস হয়ে গেছে, আজকে 10 মাস কাইন্ড অফ 5 আগস্টকে যদি ধরি, যে প্রধান উপদেষ্টা একবার জাতির, আমি তো তার কথাই প্রেসের মুখোমুখি হওয়া দরকার, তো তার কথা বলে রিজার্ভেশন আছে মনে করেন? আমার মনে হয় এটা, আমি তো তার কথাটাই বলছি। আচ্ছা, আমি কি তার বাইরের কথা বলছি? আমার তো ভিউ বলছি না। তারপরে ধরেন হেড অফ স্টেট কাইন্ড অফ যিনি আছেন, আমার মনে হয় না এটা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যু। আপনি মানে আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে জানাশোনাটা একটু কম আছে, আমরা তো ওইভাবে অভ্যস্ত না। 10 মাস কাজ করার পরে কি আপনি আর সাংবাদিক আছেন না? আপনি এখন কি আসলে, আপনাকে যখন আপনি রিফ্লেক্ট করেন, মানে আপনার পেশাটা কি এখন আসলে? আমি মনে করি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি এখন, মানে আপনি এখন প্রজাতন্ত্রের কর্মচারী। আমি অবশ্যই প্রজাতন্ত্রে, যেহেতু আমার একটা পোস্ট আছে, প্রজাতন্ত্রের কর্মচারী। অ্যাট দ্য সেম টাইম যে বিপ্লবটা হলো, যেই গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের সরকারের যে চিন্তা ভাবনা, সেটা যেহেতু প্রফেসর ইউনূস সবাইকে বলতে চান, তার আমি একটা কন্ডুইট হিসাবে কাজ করছি। সেভাবে আমি বলছি যে না, ওনার কথাগুলো বলছি, মানুষের সাথে একটা ব্রিজ বিল্ডিং করা। এবং এটা আমার মনে হয় যে আমরা যথেষ্ট অ্যাকাউন্টেবল ছিলাম, যথেষ্ট যে কেউ যে কোনো সময় কোশ্চেন করতে পারে। আমরা এমন কিছু রিফর্ম এনেছি প্রেসে। কোনোদিন আপনি শুনেছেন যে প্রেস মানে প্রাইম মিনিস্টার, প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ের থেকে কোনো প্রেস রিলিজ ইস্যু হতে? আমরা প্রতিদিন 10, 15, 20, 30টা পর্যন্ত প্রেস যা হয় পুরোটা দিয়ে দিই। আজকে যেমন কালকে গুম কমিশন মিটিং করলো, গুম কমিশন বললো যে তাদের 7টা চ্যাপ্টার তারা ওপেন করতে পারবে, বাকিগুলো পারবে না। তা আমরা বললাম কি ওকে, তাহলে আমরা প্রতিদিন 7টা চ্যাপ্টার দিলে মানুষ এটা নিতে পারবে না। আমরা এখন কি আজকের থেকে আমরা 2টা, কালকে 2টা, তারপরে ঈদের দিন হয়তো বা করবো না, তারপরে আবার 2টো, তারপরে 1টা, মোট 4 দিনে আমরা এটা রিলিজ করবো, গ্র্যাজুয়ালি রিলিজ করবো। তো এই কাজগুলো তো আমরা করছি। আগে এগুলো কি হয়েছে কোনো দিন? আমরা যারা রাজপথে ছিলাম, আপনি ভিন্ন প্রফেশনাল ক্যাপাসিটিতে রাজপথে ছিলেন, 10 মাসের আগের সেই যে রক্তস্নাত রাজপথ, এবং আপনি বিশ্ববিদ্যালয়ে পাড়া, এবং এমন হয়েছে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি রাস্তায় ছিলেন। জি, আপনি এরকম ছবি দেখেছি, ভাবিকে নিয়ে আপনি, এবং এই ক্রিটিক্যাল টাইমে কারফিউ চলছে, তার ভিতরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। মানে রিফ্লেক্ট করে আপনি এই 5 তারিখটাকে কিভাবে দেখেন? এটা আমাদের অভাবনীয় একটা মানে আন্দোলনের একটা, আমি সূচনা পর্ব বলবো, আমি বলবো না শেষ। এটা আমাদের একটা সূচনামূলক একটা ভিক্টরি হয়েছে। আমি মনে করি যে এটা চলছে, স্ট্রাগলটা অনেক দিনের, অনেক বছর। আমরা যে রাষ্ট্রটা নির্মাণ করতে চাই সেটার আমরা একটা শুরু করছি, যেটা হাসিনার আউস্টারের মাধ্যমে হয়েছে। এটা একটা আনবিলিভেবল। আমি তো অন্যান্য, আমার হিস্ট্রি খুব ভালো পড়া আছে, আমি এইরকম দেখি নাই।
এরকম আন্দোলন বাংলাদেশে। বদরুদ্দিন ওমর ইন্টারভিউতে কিন্তু এটা বলেছে, উনি যেহেতু প্রায় শতবর্ষের বাংলার ইতিহাস নিয়ে বলেছেন, আমি এই লেভেলের গণ আন্দোলন না না, আপনি আগে পুরো এশিয়া অঞ্চলই উনি বলছেন 71 ক্র্যাকডাউনটা কোথায় হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে, তার বাইরে বা আপনার পুরন ঢাকার কিছু অংশে, হ্যাঁ, বা লার্জলি ঢাকাতে, রাজারবাগ আর পিলখানা, এই তো। কিন্তু আপনি এইখানে দেখেন এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে নামে নাই, এবং এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে ফ্রন্ট ভাগে মেয়েরা ছিল না, সব লেয়ার আফটার লেয়ার লেয়ার। এত ব্রিলিয়ান্ট একটা আন্দোলন। এবং তারা কি চায় দেখেন, খুব কি মানে হেডলাইন দিয়ে সংস্কার চায় তারা। তাদের এই যে দেয়ালগুলোকে তাদের চিঠি বানিয়ে ফেলেছে যে আমি এটা চাচ্ছি, তুমি গ্রাফিতিটা দেখো। মানে এটা মানে এই যে একটা আন্দোলন, এই যে এটা একটা, ওটাই তার ক্যানভাস। কেউ তো ওদেরকে শিক্ষা দেয় নাই যে তুমি যা ইয়েতে করো, এই জন্য ওইখানে দেয়ালে লিখে দাও। এটা তো মানে সে আমাকে তার সবাইকে চিঠি পাঠাচ্ছে যে আমি এই জিনিসগুলো চাই। না, আমি এটার কোনো তুলনা দেখি না আমাদের হিস্ট্রিতে। মানে জুন জুলাই আগস্টে পার্টিকুলারলি আপনার এই পেশাদারিত্বের কারণে যে আপনি ঘুরে বেরিয়েছেন, কোনো ঘটনা যেটা আপনাকে প্রচন্ড আপ্লুত করে, এখনো আপনাকে নাড়া দেয়, আপনাকে কাঁপায়া দেয় যে কি দেখলাম? আমি 4 তারিখে একটা আমাদের সামনে ওই যে 4 তারিখে যেটা হয়েছিল যে স্টুডেন্টরা আসলে সত্যিকার অর্থেই তারা গণভবন দিকে যেতে চাচ্ছিল, তারা আস্তে আস্তে এগোচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্টে ওরা শাহবাগ থেকে তারা বাংলা মোটর, তারপরে আমাদের এই যে আমি তখন কারণ বাজার অফিস, ওইখানে থেকে ওরা এগিয়ে ফার্ম গেটের দিকে চলে গেছে। তখন দেখলাম যে পুলিশ ভয় পাচ্ছে যে এরা কি সবাই ইয়েতে আসবে। ক্রাউডটা কত বড় ছিল? ক্রাউডটা বেশি বড় না, বাট ক্রাউড গলির থেকে আস্তে আস্তে বের হচ্ছে। তখন আমি দেখলাম যে একটা ছেলেকে গুলি করলো, এমন হলো যে মাথায় লেগেছে, দূরের থেকে পড়ে গেল। দেখলাম ভয়াবহ জিনিস। এছাড়া তো প্রতিদিনই এগুলো দেখছি। আমার মনে হয়েছে 18 তারিখটা খুবই ইম্পর্টেন্ট। জুলাইয়ের 18 তারিখটা এর মতো ইম্পর্টেন্ট। মানে আমরা দেখেন 17 তারিখে মানে 16 তারিখে তো 6 জন মারা গেল, আবু সাইদ ওয়াসিম মারা গেল। মারা যাওয়ার পর 17 তারিখে ওরা একটা গায়েবানা জানাজা করতে চাইলো, সেটাতে বাধাগ্রস্ত করলো, শেষমেশ করছে। আমি ওইখানে গেছিলাম, আমিও এই ভায়োলেন্সে পড়ে গেছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে। ফেরার সময় দেখলাম যে কেউ নাই, গায়ে জানাজা 6টা যে কফিন করছিল সেগুলো নিয়ে ওরা চলে গেল। এবং পুলিশের মধ্যে এক ধরনের উল্লাসের একটা খুব তৃপ্তির পাশবিক। হ্যাঁ, না পাশবিক না, পুলিশের চিন্তাটা হচ্ছে যে পুলিশ ততক্ষণে পুরো হলগুলোকে ভ্যাকেট করে দিচ্ছে। আমরা তো আসছি হেঁটে আমি আসছি, পুলিশে 2-1জনকে জিজ্ঞাসা করলাম, উনি বোধহয় এডিসি না কে ছিলেন। হ্যাঁ, তো ওরা বললাম যে কি হয়েছে, কয় না শেষ। কেন শেষ? কারণ হচ্ছে তাদের ধারণা হচ্ছে যে যেহেতু পুরো বাংলাদেশের থেকে পাবলিক ইউনিভার্সিটির হলগুলো ভ্যাকেট করা হচ্ছে, এখন আন্দোলন আর জমবে না। ওরা কি করবে আন্দোলন? প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা তো আন্দোলন করে না, ঠিক না? তো পরের দিন মানে আমিও মনে করলাম যে ইটস ওভার। হ্যাঁ, আমার বসদেরকে আমি জানালাম, এবং ওই দিন রাত্রে আবার যাতে আন্দোলনটা না বাড়ে, রাতের থেকে আবার ইন্টারনেট ক্ল্যাম্প ডাউন করলো। পরের দিন সকালে পুরো ঢাকা শহরে বোধহয় আমি আমার ইন্টারনেটটা রিইনস্টেট হয়েছে। মানে ইন্টারনেট তো শাটডাউন হয়েছিল। হ্যাঁ, মানে ওই সময়টা কি করেছেন? ওই খবর পাঠিয়েছেন কিভাবে দুনিয়াতে? আমাদের একমাত্র আমাদের অফিসে ইন্টারনেটটা আমরা ভিস্যাটের মাধ্যমে পেয়ে গেছি। মানে এটাকে এএফপি অ্যারেঞ্জ করে দিয়েছে? এএফপি অ্যারেঞ্জ করছে। এএফপির মাধ্যমে আমরা আসলে অনেক দিন ধরেই একটা সার্ভিস নিচ্ছিলাম, ওদেরকে আমরা অনেক টাকা দিচ্ছিলাম। আমারও চিন্তা হয় যে আমি এত টাকা দিচ্ছি কেন। তো এটা হচ্ছে যে ক্রাইসিস সময় এটা কাজে লাগতে পারে, এই চিন্তা করে। তো 18 তারিখের থেকে আমরা ইন্টারনেট পেয়ে গেলাম। ও আচ্ছা, মানে 1-2 দিন একটু ডিসরাপশন হয়েছে এরকম? না, আমাদের রাত্রের বেলায় একটু ডিসরাপশন হয়েছে। 18 তারিখ সকালে আমি পেয়ে গেছি। ঢাকা শহরে কারো নাই, কোনো টিভি, কোনো নিউজ পেপারের নাই, কারো নাই। টিভিরা পাচ্ছে তাও স্যাটেলাইটের মাধ্যমে, শুধু ভিডিও ফিডগুলো। তো 18 তারিখে 11টার সময়, আমি এটা ইন্টারনেটের সাইটটা পরে আসছি, 10, 10:30, 11টার থেকে আমার যারা বের হয়েছে তারাও রিল্যাক্স মুডে বের হয়েছে যে আন্দোলনটা তো আর জমবে না। আমাকে ফোন দিচ্ছে যে ব্র্যাকের এখানে ক্ল্যাশ হচ্ছে, উত্তরায় ক্ল্যাশ হচ্ছে,
এই ইনস্টিটিউটের সামনে ওই জায়গাটায় ক্লাস হচ্ছে, বসুন্ধরা এলাকাতে বসুন্ধরায় ওখানে ক্লাস 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এবং আমি সোর্সের মাধ্যমে জানলাম হাজার হাজার ছেলে। তখন আমার মনে হয় যে পুরো আন্দোলনটা ন্যাশনাল হয়ে গেল। এবং ইউনিভার্সিটি ভ্যাকেট করার কারণে যেটা হয়েছে, আন্দোলন করা ছেলেমেয়েরা কিন্তু জেলায় উপজেলায় ছড়ায় গেছে। ওরা ওদের সাথে ওরা কিন্তু organize করে ফেললো। না এটা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো নামলো। না, ওটা ধরেন ঢাকার বাইরে কথা প্রাইভেট বলছি। ইউনিভার্সিটি আগেও নেমেছে, বাট এটা খুবই স্মল আকারে, এই প্রথম লার্জ স্কেলে। মানে যেটা হচ্ছে 16-17 তারিখে সারা বাংলাদেশে ওই আবু সাইদের ভিডিওটা ব্যাপক viral সারা গ্লোবালি হয়ে গেছে। ওইটা আরেকটা হচ্ছে যে ছাত্রলীগ যে মেয়েদেরকে পিটাচ্ছে সেটার ছবিও ভাইরাল হয়েছে। এই যে তার ডিগনিটির জায়গাটাকে আপনি অ্যাটাক করছেন, ফলে হলো কি, এবং আমি এবং রাজাকার বলা হইলো ছেলে মেয়েদেরকে। আমি ডিএমপি রেখে ফোন দিছিলাম, ডিএমপির যিনি স্পোক্সম্যান ছিলেন তখন, উনি বললেন যে 2 লক্ষ ছেলে মেয়ে নামছে। মানে আমি তখন ওই দিন প্রথম জানলাম, মানে ঢাকাতে শুধু, ঢাকায়, এবং তারা লার্জলি প্রাইভেট ইউনিভার্সিটি এবং এলাকায় মহল্লাতে। এটার আরো যেটা জানলাম যে 2-4টা নাগাদ ওদের নন লেথাল যেগুলো উইপেন ছিল সেগুলো সব এক্সস্টেড হয়ে গেছে। 4টার পরে 4:30-5টার সময় যখন যেই উইন্ডেড ভিকটিমগুলো হাসপাতালে যাচ্ছিল, এগুলো সব লাইভ রাউন্ডের এবং ওরা সব মারা যাচ্ছিল। এর আগের পর্যন্ত আমি শুধু আহত হয়েছে আর কি। আহত হয়েছে, অনেক পেলেট খেয়েছে, অনেক শটগানের খেয়েছে, কিন্তু ওই দিনটা আমার মনে হয় যে মুসলিম আর কি, ওই দিন পুরো আন্দোলনটা সারা বাংলাদেশের হয়ে গেছে, সারা মানুষের হয়েছে, মানে এলিট বলেন আর নন এলিট বলেন, মানে আন্দোলনটা আরবানাইজড হয়ে গেছে একদম। এটা পুরো সারা বাংলাদেশে সবাই নেমেছে। ওই দিনের পরে মৃত্যু যেই পরিমাণ হয়েছে, আর আমি ইন্টারনেটে যেটা হয়েছে যে আমি ইন্টারনেট পেলাম, পাওয়ার পরে জানাজানি হয়ে গেল যে এপি ইন্টারনেট পেয়েছে। এখন আমার কাইন্ড অফ একটা হাব হয়ে গেছে কিনা, সবাই তখন ইন্টারনেট চেক করতে। মোরাল ডিলেমা হচ্ছে যে আমি কি একা ইউজ করব নাকি সবাইকে নিয়ে ইউজ করব। ওদের কারো ইন্টারনেট নাই, আর ইন্টারনেট না থাকলে আপনি নিউজটা আপনি ফোন করে পাঠাতে পারবেন, কিন্তু ছবি পাঠাতে পারবেন না, ভিডিও পাঠাতে পারবেন না। রাইট। তো বাই 12টার মধ্যে আমি বসদেরকে বললাম যে উই ডোন্ট হ্যাভ এনি চয়েস, আমি সবাইকে অ্যালাউ করছি। তো পরের 6-7 দিন যেটা হলো যে আমার এখান থেকে বাংলাদেশের যত বিদেশি নিউজ গেছে সব আমার এখান থেকে গেছে, এবং আমার এটা খুবই কনসিডারেবল একটা রিস্ক। ইন্টারন্যাশনাল জানে নিউ ইয়র্ক টাইমস বলেন, এপি বলেন, রয়টার্স বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, স্প্যানিশ নিউজ এজেন্সি বলেন, গার্ডিয়ান বলেন, শহীদুল আলম বলেন, যে যেখানে যায়, যেখানে বাইরে লিখতেছে, নেত্র নিউজ বলেন, যারা এই বাইরে পাঠাচ্ছে আমাদের এখান থেকে যায়। এবং আমার কাজটা তখন হচ্ছে যে আমি রেশনিং করছি, আমার তো পিসি হচ্ছে 5-6টা। আপনি তখন তো ভালো টাকা ইনকাম করতে পারতেন চাইলে। আমি সবাই বলছি তুমি 10 মিনিটের বেশি পাঠা, কারণ আরেকজন এসে সেও পাঠাবে, এমন ওকে আমার 5 জনের অফিস সিকিউরিটি থ্রেটও হয়ে গেছে ভয়াবহ। এই লোকগুলো যারা আসতেছে তারাও আবার যে আবার আরাফাতকে বলছে যে উনি কিন্তু এই কাজটা করছে, ওটাও বলেছে। হ্যাঁ, তখন কি আপনি কোনো হুমকি শিকার হয়েছে? আমি যেটা শুনছি, আমাকে বিবিসিতে সাউথ এশিয়ার যে চিফ ছিল তখন, সে আমারে বলছে যে আরাফাত তাকে বলছে যে এপিস যেটা করতেছে এপিকে আমরা দেখবো, শাটডাউন করে দেবো। হ্যাঁ, সিমিলারলি ওই থ্রেটটা তানভীর ভাইকেও এটা বলছে, আল জাজিরার তানভীর ভাই ওনাকে সাক্ষাৎকার নিতে গেছিলেন, তো ভয়টা কাজ করে নাই তখন। তো আজকে এই 10 মাস পেরিয়ে এসে আপনার জায়গা থেকে আপনার পারফরমেন্স কিভাবে দেখেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতে পেরেছেন? আমার মনে হয় যে আমার কাজটা কি মেসেজিং করা, আমরা কি করছি সেটা মানুষজন জানে। আমি মনে করি যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো আমরা কি মানুষকে বলতে পারছি কিনা, আমরা ভালো মতো বলতে পারছি। এবং গিভেন দ্য সিচুয়েশন যে প্রেস অনেক ক্ষেত্রেই হোস্টাইল, সেই হোস্টাইল একটা প্রেসকে আমি নেগোশিয়েট করে, ফ্রিডম অফ প্রেসটাকে ইনশিওর করে, আমি কাউকে তো থ্রেট দিতে পারি না, সে আগের জায়গায় তো যেতে পারে না, এই তুমি এই নিউজটা কেন করলা, সেই জায়গাটাকে সামনে রেখে আমরা আমাদের যতগুলো মেসেজ আমরা কি করছি, প্রফেসর ইউনূসের এই বিষয়ে সংস্কার ভাবনাটা কি, বা উনি এটা নিয়ে কি ভাবছেন বা কি করছেন, প্রত্যেকটা জিনিস আমি মনে করি যে ভালোভাবে আমরা দিতে পেরেছি।
সেটা নিয়ে অনেক কোশ্চেন হতে পারে, অনেক সময় আমার কোশ্চেন কথা অনেকে ভাবছেন যে এটা কি পলিটিক্যাল কথা নয়, কিন্তু দেখেন এই গভর্নমেন্টটা তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, ঠিক না? এটা যেমন ধরেন আমার আওয়ামী লীগের অপকর্মর কথা তো আমার বলতে হয়, আমি তো নিউট্রাল কিছু না। আওয়ামী লীগের ক্ষেত্রে অন্তত আমাদের যা যা ওরা করেছে সেটা আমি বলবো না। হাসিনা পালানোর খবরটা কি আপনি আমি প্রথম ব্রেক করেছেন বলে, বাট যমুনার ফুটেজটা সবচেয়ে বেশি দেখা হয়েছে আর কি, যে মানুষ দেখছে যে প্লেনে করে না, তারও আগে আপনার তারও 1 ঘন্টা আগে ব্রেকআউটের জায়গাটা একটু বলেন, মানে আপনি কিভাবে খবর পেলেন অথবা কি হচ্ছে, আমি কখন আমার খবরটা পেলেন? হাসিনার ওই ইনার সার্কেলে আমার সোর্স ছিল, একটা সোর্স খুবই স্ট্রং ছিল, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে উনি কিন্তু চলে গেছে মনে হয় বলাতে আমি আর এগোতে পারছি। মানে সেটা কখন, 5 তারিখে? 5 তারিখ 12:30 পৌনে 1টার দিকে। আচ্ছা, তখন সেনাবাহিনীর প্রধান বক্তব্য দেন না না, আমি বলছি তো আমি ওনাতে শুনলাম, শোনার পরে আমি আমার বসদের কাছে বলছি হাসিনা চলে গেছে, আবার বলছে মনে হয়, আবার আমি ফোন দিলাম, উনি ওইবার ফোন ধরলেন না, তারপরে 2-3 বার ট্রাই করার পর আবার দিলেন, এবার উনি ডেফিনেটলি বলছেন যে না, শি হ্যাজ লেফট। হ্যাঁ, কোথায়? ইন্ডিয়ার দিকেই চলে গেছে। মানে তখন কি অলরেডি বিমানে উঠে গেছে? না, অলরেডি রওনা দিয়ে দিচ্ছে, মানে 12:30 গণভবন থেকে বের হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটা। তারপরে আমি আরো ডিটেল জানলাম, সে বললো যে তাদের কাছে ইনফরমেশন আসলো যে উত্তরার থেকে 4-5 লোক ছেলেমেয়েরা আসতেছে, প্রোটেস্টাররা, একটা কলাম অফ পিপল, আর এই শনি রাখলে এইখান থেকে 3-3.5 লাখ। এবং মিরপুরের একটা কলাম। হ্যাঁ, ওইটা আমাকে বলে নাই, আমি এই 2টা কলাম আসাতে এসএসএফ এর এরা বলছে যে যদি এরা আসে আমরা আপনার থেকে প্রোটেক্ট করতে পারবো না, এবং আমরাও লিঞ্চড হব সবাই, পাবলিক। তো তারাই বলে তাকে জোর করে নিয়ে গেছে যে ইউ হ্যাভ টু লিভ। উনি প্রোটেস্ট করতেও চেয়েছে, এবং উনি সাথে সাথে বিটিভিকে ডাকছে যে বিটিভি যাতে এসে তার একটা জাতির উদ্দেশ্যে ভাষণটা করে। ওরা এসএসএফ ওইটাও সময় দেয় না, বিকজ দে ডিডন্ট হ্যাভ দ্য টাইম। তারপরে ওই বাংলাদেশ চায়না যে মৈত্রী হল যেটা আছে, ওইখানে এসে তাদের প্ল্যানটা ছিল যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একদম কুর্মিটোলায় যে একটা বড় প্লেনে চলে যাবে। তো ওইখানে শুনলো যে অলরেডি তারা ওই উত্তরা যারা তারা প্রায় ওই এয়ারপোর্টের ওইখানেও এসে পড়ছে, চলে আসছে। হ্যাঁ, তখন আর ওইটা অ্যাবান্ডন করে তেজগাঁ এয়ারপোর্টে ওরা যে ওইখান থেকে ফ্লাই করছে। কিন্তু কথা হচ্ছে আমার এটা হচ্ছে সিঙ্গেল সোর্স ছিল, এটা একটা আমাদের একটা সমস্যা, নিউজ ব্রেকআউট করা। হ্যাঁ, এবং উনি আবার অ্যানোনিমাস থাকতে চাচ্ছেন, উনি নামটা বলবেন না। তো অ্যানোনিমাস সোর্স, কারণ আমার নিউজটা পুরো পৃথিবী নিবে, এটা বিগ নিউজ, আর অ্যানোনিমাস সোর্সের উপর দিয়ে আমি যদি এটা নিউজ করি, পরে যদি এটা ভুল হয়, আমার অবধারিত 30 বছরের জেল। আমি এমন একটা কাজ করেছি যার ফলে জাতি মানে কান্ট্রি ডিস্টেবিলাইজ হওয়ার মতো। তো আমি আরেকটা সেকেন্ড সোর্স আমরা খুঁজলাম, আমি পেয়ে গেলাম একজনকে, সেও কনফার্ম করলো। আমরা বসদেরকে জানালাম, বসটা সাধারণত আমার যেহেতু ট্র্যাক রেকর্ডটা, সোর্সিংয়ের ট্র্যাক রেকর্ড ভালো ছিল, 20 বছর এপিতে আছি, আমার সোর্সিংয়ের ব্যাপারে তাদের যথেষ্ট কনফিডেন্স ছিল। আমি বললাম, ওরা 10 মিনিট ভাবলো, ওরাও একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করলো, 1:15 দিকে আমরা ফার্স্ট দিলাম যে চলে গেছে, সাথে সাথে বাংলাদেশের সবাই নিয়ে নিল। ওরাও একটু ওয়েট করছে, 1:30টার মধ্যে সবাই নিয়ে নিছে। আর এদিক দিয়ে আমি সুরাত এরা যাচ্ছি, এরা পড়তেছি, হ্যাঁ, নিউজ যেন মানে সত্য হয়। এটা আমার মানুষজন সেলিব্রেট করতেছে আশেপাশে, কিন্তু আমার এদিক দিয়ে হচ্ছে, আমার নিউজটা আবার অনেকে ফোন দিচ্ছে ঢাকার থেকে, এই টিভি ওই টিভি, ভাই আপনি এটা দিচ্ছেন, এটা সত্য তো, আপনার সোর্সটা কি, অনেকে জানতে চাচ্ছে। আমি তো সোর্স রিভিল করব না। ঠিক 2টার দিকে আর্মির থেকে একটা বিটিভিতে একটা গেছে যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন আমি বুঝলাম যে শি হ্যাজ গান। আমার তখন তাহলে ওই যে আপনার একটা ফুটেজ আমরা প্রচুর দেখেছি যে বিমানে উঠতেছে, গাড়ি থেকে নেমে যে ফুটেজটা, এই ফুটেজটা আসলে কোন সময়টার? মানে এটা আমার মনে হয়, যেহেতু আপনি বলছেন আপনি 12টা আপনি জেনে গেছেন, 1:15 দিকে। আচ্ছা, তো এর আগেও 1-2 দিন আগের ব্যাপারে আমরা জেনেছি যে সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান মিলে নাকি ওনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে
3-4 তারিখে এবং আমি সেনাবাহিনী এটা প্রধানের অতটা সাথে এটা আমি পরবর্তীতে বই লিখলে এটা নিয়ে বলতে পারবো, এখন আর এইটা নিয়ে বলতে চাচ্ছি না। রাইট ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এবং প্রফেসর ইউনূস যেহেতু এটার কেন্দ্রবিন্দু এবং আপনি খুব ক্লোজলি তার সাথে কাজ করছেন, প্রফেসর ইউনূস সম্পর্কে একটু বলেন। মানে তার তো কিছু টাইটেল আমরা জানি যে অনেক ফিলান্থ্রপিস্ট, গ্লোবালি উনি একটা ওনার মধ্যে আমি লোভ কোনো জিনিস পাই নেই। একটা লিডার, আমি তো দূরে ছিলাম, ওনাকে আমি আগে বাইরের থেকে দেখেছি। উনি আমার জার্নালিজমের সাথে পরিচিত ছিলেন বলে উনি আমাকে ইনভাইট করেছেন যে টু বি পার্ট অফ হিস অ্যাডমিনিস্ট্রেশন। তা আমি এসে ওনার মধ্যে কোনো ধরনের, এবং উনি অসম্ভব একটা মানে কষ্ট করতে পারেন, খাটতে পারেন, মানে সারাদিন ধরে মানে meeting। বয়সের তুলনায় ডিসপ্রপোর্শনেটলি না। পরিশ্রমী মানুষ। একদমই ওনার মানে একটা হালকা রসাত্মক যে আলাপ করবে সেটা না, সারাক্ষণই কাজ, এই মিনিস্ট্রির কাজ, ওই মিনিস্ট্রির কাজ, এই বিষয়ে কি হলো ওইটার ফলো আপ করো। কোনোদিন মনে হয় না, ইভেন আমরা যখন বাইরে যাই সকালের থেকে 9টার থেকেই সাধারণত মিটিং দেওয়া শুরু হয়ে যায়, কোনো দিন 8:30 8টাও হয়। দিয়ে তারপরে যদি দেখা যায় যে আধা ঘন্টা একটু ব্রেকের টাইম, উনি চেষ্টা করেন যে ওই সময় আর একটা মিটিং সেট আপ করা যায় কিনা আশেপাশে এমন ইয়ে। তো ওনার আমি কোনোদিন এটা দেখি না। আর খুবই জাতির প্রতি ভাবনা, মানুষের বিশেষ করে গরিব মানুষকে নিয়ে ওনার ভাবনা, এটা অ্যামেজিং। তারপরে হচ্ছে যে যেমন ধরেন ওনার কোনো প্রাইভেট কোনো অ্যাসেট নাই, ইভেন একটা গাড়িরও মালিক না। এই যে গ্রামীণের যে হাজার গ্রামীণের একটারও কোটি টাকা ট্রাস্ট, এই যে ওনার ফ্যামিলিকে নাকি বিভিন্ন জায়গাতে ট্রাস্টের সম্পত্তি বানিয়ে এটা নিয়ে দিয়েছেন, এরকম এই যে কথাগুলো ওনার যতগুলো গ্রামীণ প্রতিষ্ঠান আছে কোনোটাই ওনার একটা শেয়ার নাই, কোনোটার কোনো ওনারশিপ ওনার নাই, এগুলো সব ট্রাস্ট। কিন্তু এই যে অনেকগুলো বিষয় রিসেন্টলি লেখালেখি হচ্ছে, উনি আসার পরেই ওনার কোনো 500 কোটি টাকা কর রেয়াত নিয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয় আপনি লাইসেন্স এই জন্য বলে সংস্থানের লাইসেন্স নিয়েছেন রিক্রুট করবে। এগুলো আগে অ্যাপ্লিকেশন গুলো ছিল, হাসিনার আমলের অ্যাপ্লিকেশন গুলো ছিল। মানে এগুলো কোনোটাই 10 মাসে আবেদন করে না সুবিধা নিয়ে না 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 না। আর ওনার তো প্রাইভেটলি তো উনি বেনিফিটেড হচ্ছেন না কোনোটাতেই। যেমন ধরেন উনি গ্রামীণ এমপ্লয়মেন্ট, সেটা 2009 সালে উনি সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে যে উনি সৌদিতে সৌদি জার্মান একটা হাসপাতাল গ্রুপ আছে, তারা ওনাকে বললেন যে আমরা নার্স চাচ্ছি তোমাদের এখানে এবং মেডিকেল স্টাফ, তুমি 300 জন আমরা চাচ্ছি, তুমি কি দিতে পারবা কিনা। ওনার সাথে সম্পর্ক ভালো হয়ে গেল। তো উনি আসলেন, এসে যেটা করলেন যে এটা করতে হলে তো ইউনিট রিক্রুটমেন্ট লাইসেন্স, উনি ওইটা লাইসেন্সের জন্য ওই যে গ্রামীণ এমপ্লয়মেন্ট করলেন, করে এটা অ্যাপ্লিকেশন করলেন। কিন্তু ওই তো অ্যাপ্লিকেশন ওইখানেই ফ্রোজেন, কারণ সে হাসিনার আমল, হাসিনা তাকে দেখতে পারে না। কিন্তু আপনি দেখেন ওই সময় যদি 2009 ওই অ্যাপ্লিকেশনটা হতো, আমি ওদের গ্রামীণ এমপ্লয়মেন্টের এদের সাথে কথা বলেছি, তারা বলে মিনিমাম 10,000 ছেলে মেয়েকে আমরা পাঠাতে পারতাম সৌদি আরবে, শুধু নার্স হিসেবে, নার্স বা মেডিকেল প্রফেশনাল হিসেবে আর কি। হ্যাঁ, এবং এটা স্কিল জব, হাই পেড জব এবং উইদাউট এনি খরচ। ওনার একটা বিশ্ববিদ্যালয় লাইসেন্স হয়েছে দেখলাম, সেটা উনি 2012-13 সালের দিকেই ওনারা ইউজিসিতে গিয়েছেন, যে জিজ্ঞেস করেছেন যে উনি একটা ইউনিভার্সিটি করতে চান, কারণ ওনার তো অনেক ডোনার আছে, উনি একটা অনেক বড় বিশাল একটা ইউনিভার্সিটি করতে চাচ্ছেন, বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি করার ওনার স্বপ্ন আছে। তো সেটা করার জন্য ওনার ফান্ডিংও আছে, গভর্নমেন্টের থেকে একটা টাকা উনি নিচ্ছেন না। কিন্তু ইউজিসিতে যখন ওনারা লোকরা গেলেন, তাকে নিরুৎসাহ, না আপনার এটা দিবে না কেউ, সরি। এবং সে আলোকে উনি 2013 না 14-তে উনি ওই গ্রামীণ যে ইউনিভার্সিটি, তারা 200-300 বিঘা জমিও কিনে রেখেছে, সরকারি জমি না, প্রাইভেট এর থেকে এই পূর্বাচলে। এখন এটার তাহলে কি এখন ওই সময় ওই অ্যাপ্লিকেশনটা পায় নাই, তারপরে এই গভর্নমেন্টে এসে এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে পেয়েছে, এটার মধ্যে মানে অসততাটা কি? আর এই কোম্পানিগুলো কি, আপনি যারা রিপোর্টগুলো করছে, হ্যাঁ, এই জিনিস, তারা কিন্তু এই লোকগুলোর সাথে কেউ কথা বলতে যাচ্ছে না। আপনার গ্রামীণ এমপ্লয়মেন্টে যান, যে জিজ্ঞেস বক্তব্য নেন, বা গ্রামীণ ইয়েতে যান, ওইখানে আপনার দেখেন যে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা। আর আরেকটা কথা হচ্ছে, উনি তো পার্সোনালি কোনোখান থেকে বেনিফিট নিচ্ছেন না, এগুলা সব ট্রাস্ট, ওই যে সেকশন 28-এর মাধ্যমে কোম্পানির লয়ের। এবং একটা জায়গাতে পড়েছি যে ওনার পৈতৃক সূত্রে যে জমি টমি পেয়েছেন, এগুলো নাকি উনি দান করে দিয়েছেন। ওনার কোনো প্রাইভেট প্রপার্টি নেই, এবং ওনার মেয়ে যে 2জন মেয়ে আছে, তাদেরকে উনি কিছু দিয়ে যান নেই।
আমি আপনাকে রেকর্ড দিয়ে বলতে পারি যে ইভেন একটা গাড়িও ওনার নাই। আর উনি খুবই তো একটা খুবই নির্লোভ নির্মোহ একটা লাইফ লিড করেন। ওনার যে একটা ভালো কাপড়ের প্রতি ফ্যাসিনেশন আছে তা না। যেমন আমরা বলি আমরা ইয়েতে কাতারের থেকে ডিসাইড করা হলো যে আমরা ইয়েতে যাব, কি যেন এই রোমে পোপ ফ্রান্সিসের ফিউনারালে উনি ইনভাইট পেয়েছেন। উনি পোপ ফ্রান্সিস, আপনাদের স্কেজুয়াল ছিল না সম্ভবত, হুট করে আপনারা ইয়ে করেছেন আর কি। তো এখন ওইখানে যে যাবে, গেলে ওনার যেটা হয়েছে যে ওনার গ্রামীণ চেকের কাপড় পরে ওনার কালো কাপড় নেই। কালো কাপড়টা কই পাওয়া যায়? আমরা গিয়ে মার্কেটে পাঠানো হলো, মার্কেটে যায় দেখে প্রিন্স কোটগুলো আছে, যেগুলো ওই যে টিউনিকের মতো প্রিন্স কোট, বাট এগুলো যদি $5,000-6,000 করে, তো সেটা তো উনি পরবে না। তো বরং যেটা হলো যে আমরা একটা ওই থান কাপড়ের মতো কালো একটা কাপড় কিনে একটা পাঞ্জাবির মতো কুর্তা বানানো হলো। ওইটা ওখানে তখন বানানো হয়েছে? হ্যাঁ, ওইখানে বানানো হয়েছে। এটা এই সাউথ এশিয়ারই একজন টেইলার বানায় দিচ্ছে এবং সব মিলে খরচ বাংলাদেশি টাকায় 5,000 টাকাও না। আচ্ছা, আমরা ওইটা খুব সারপ্রাইজিং দেখছি। নরমালি তাকে তো এই রঙের কাপড়ে আমরা কখনো দেখিনি। আপনাকেও দেখছি আপনি কালো স্যুট পরা ছিলেন। না, আমার ফরচুনেটলি একটা কালো ইয়ে ছিল। ওনার তো ওইটা নাই। তবে তো এখন সফরে গেলে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, যদি কেউ মারা যায় তাহলে তো একটা কালো কাপড় রাখতে হবে সাথে করে আর কি। না, এটা উনি তো ইচ্ছা করে সরকারি কফার থেকে ধরেন $5,000 দিয়ে একটা খুব ভালো একটা পশ একটা ইয়ে, রাষ্ট্রের তো বরাদ্দ আছে এগুলো করবার জন্য, রাষ্ট্রের বরাদ্দ আছে বাংলাদেশে। উনি তো এটা ইয়ে, আমি বললাম তো ওনার এই জায়গাটায় আমি ইউনিক, আমি ওনাকে যা দেখেছি। আর একটা হচ্ছে যে আমি অনেক লোকের সাথে মিশেছি যারা যে লোকটা একটা পাবলিক পার্সোনা, যেটা খুব ভালো ইয়ে, কয়দিন পরে যখন আপনি ভিতরে যে মিশেন তখন বুঝেন যে না, এই লোকটা হিপোক্রেট মনে হয়। না, তার কথা বাইরে থেকে তো ভালো মনে হচ্ছে, বাইরে এসে সে যেভাবে ক্রাফটিং করে তার পিআর ইমেজটা, তার ভিতরের ইমেজটা খুবই কদর্য। ওনার ক্ষেত্রে আমি এটা দেখি নাই একদমই। উনি বাইরের ভিতরের আমার সাথে যে একটা কথা বলে আরেকজনের কাছে যে আরেকটা কথা বলছেন তা না, খুবই ট্রান্সপারেন্ট, খুবই এই বিষয়ে একদম আমি বলবো যে উনি আপনি প্রাইভেট যাইটা বাইরে দেখেন, ভিতরে উনি একই মানুষ। এবং ওনার সাথে তো প্রচুর সফর করেন আপনারা। আপনি যেহেতু প্রেস সেক্রেটারি, আপনি তো অনেক গুরুত্বপূর্ণ মিটিং এ পাশে থাকতেন, হেড অফ স্টেটদের সাথে যে মিটিং করেন, এই মিটিংগুলোকে দেখে কি মনে হয়েছে যে বাংলাদেশের ইন্টারেস্টকে তুলে? ওনার মতো প্যাট্রিয়ট আমি পাই নাই। কোনো ইনসিডেন্ট কি আছে যেটা শেয়ার করতে পারবেন কোন হেড অফ স্টেটের সাথে? কি ধরনের জিনিসকে মনে হয়েছে এক্সক্লুসিভলি বাংলাদেশকে ইন্টারেস্টটাকে উনি তুলে ধরেছেন? সব সময় প্রত্যেকটা মিটিংয়ে ওনার এই বাংলাদেশে এটা করতে, এটা করো, ওইটা করো, ওই জায়গাটা করো। এবং যেটা হয় যে ওনাকে তো একটা রানিং নোট দেওয়া হয় যখন বায়োলেটারাল মিটিংগুলো হয়, তো উনি যেটা করেন যে রানিং নোটটা তো পড়ছেনই। আপনি যখন যাবেন, এটা তো একটা খুবই স্ট্রাকচার্ড একটা মিটিং হয়, ওই স্ট্রাকচার মিটিংয়ের মধ্যেও উনি জিনিসটাকে পার্সোনালাইজ করে ফেলেন। ওইটা থাকে, তাতে হয় কি হৃদ্যতাটা বেড়ে যায়। তখন উনি বলতে পারেন, শি জিনপিংকে বলতেছেন যে তুমি কিন্তু তোমার ইনভেস্টরদেরকে বাংলাদেশে পাঠাবা, দাবি, হ্যাঁ, দরদ, হ্যাঁ, বা একটা বিদেশি এলে তুমি কিন্তু এটা করবে। আমি একটা উদাহরণ দিই, তার সাথে তো আগেও তার পরিচয় ছিল। হ্যাঁ, শি জিনপিং হেড অফ স্টেট না, যখন ফুজিয়ান প্রভিন্সের উনি গভর্নর ছিলেন তখন মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছিলেন। ফলে উনি প্রফেসর ইউনুসকে চিনেন। 2009 সালে ওনাদের দেখা হয়েছে। ঠিক তেমনি আপনাকে নিউ ইয়র্কে আমরা আসি, নিউ ইয়র্কে যেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস আমাদের হঠাৎ করে, আমরা যখন এই গভর্নমেন্টটা আসলো দেখা গেলো যে আমরা অনেকের লোন পেমেন্ট করতে পারছি না। ফার্টিলাইজারের টাকা দিতে গেলে এলএনজির টাকা দেওয়া যায় না। আপনার তো রিজার্ভের অবস্থা খুব খারাপ, ব্রোকেন ইকোনমি ছিল। হ্যাঁ, তো ওই জায়গায় উই নিড লাইক এ ম্যাসিভ ইনফিউশন অফ ক্যাশ বা তখন এটা দেখা যাচ্ছে আমরা IMF এর সাথে কথা বলতেছে, IMF বলতেছে যে না, তারা তো যেভাবে টাকা দিবে এটা 2-3 মাস 4 মাস লেগে যাবে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলতেছেন উনি যে তুমি আমার খুব দ্রুত কিছু টাকা লাগবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের বললো যে তুমি দাঁড়াও। ওয়ার্ল্ড ব্যাংকের যে অজয় বাঙ্গা, ওনাকে চিনেন, ওনার সাথে ভালো খাতির, আগে মাস্টার কার্ডের উনি প্রধান ছিলেন। অজয় বাঙ্গা কিছু ওনার যে পলিসি সেটা ইন্ট্রোডিউসও করার চেষ্টা করেছিলেন। তো অজয় বাঙ্গা ওনাকে
বসিয়ে রেখেই স্ট্যান্ডার্ড চার্টারের প্রধানরে ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন যে বাংলাদেশে তোমাদের তো ব্রাঞ্চ আছে, তোমরা কি বাংলাদেশকে এই কিছু মানে শর্ট টার্ম কিছু লেন্ডিং করতে পারবা কিনা, কয়েকশো মিলিয়ন ডলার, আমরা যাতে আমাদের আউটস্ট্যান্ডিং কিছু ডেট পে করতে পারি খুব দ্রুত। কিন্তু যখন ওনাকে ফোন দেওয়া হচ্ছে, যেটা ওই স্ট্যান্ডার্ড চার্টারের যে সিইও, সে তখন নিউ ইয়র্কের মানে ওই লাগুয়ার্দিয়া এয়ারপোর্টে প্লেনের ভিতরে ঢুকে যাচ্ছে এবং সে ফ্লাই করবে আটলান্টিক, মানে লন্ডনে যাবে। তো ফলে তার সাথে 6-8 ঘন্টায় আর পাওয়া যাচ্ছে না। তখন উনি অজয় বাঙ্গা আবার কি করলেন, এইচএসবিসির সিইওকে ফোন দিলেন। এইচএসবিসি সিইওকে সারু ছিলেন, দুইজনে মিলে কথা বললেন যে এইচএসবিসি সিইও পরের দিন সকালে আসবেন, এবং পরের দিন ঠিক সকাল 8:20 সময় উনি এসে পড়ছেন। সারু রেডি, ওনাদের সাথে কথা হলো। ওইখান থেকে এইচএসবিসির সিইও কি ভদ্রলোকের নাম ভুলে গেছি, উনি সাথে সাথে ঢাকায় ফোন দিলেন ওদের যে স্টেশন চিফ, এই বিষয়ে তুমি কি করবা একটু দেখো, উনি আসতেছে, দেশে ফিরলে জাস্ট তার সাথে একটা মিটিং করো। এই যে কাজগুলো, এটা মানে ধরেন অন্য কোনো লিডারের পক্ষে এটা সম্ভব কিনা, এই লেভেলের পার্সোনাল কানেকশনস কনভিন্স করা। এবং একটা বিষয় দেখলাম যে প্রত্যেকটা ট্রানজিটেও দেখলাম আপনারা মিটিং করেন, কোনো হেড অফ স্টেট, কোনো মন্ত্রী, মানে ওই 2 ঘন্টাটা কাজে লাগানো। ওনার একটা জিনিস খুব ব্রিলিয়ান্ট, উনি সময় নষ্ট করেন না, প্রচন্ড কাজ অ্যালকোহলিক, মানে যেটা আমরা ওয়ার্ল্ড কাপ বলি। ওনার কোনো সময় নষ্ট আমি দেখি নাই, কিছু করতেছেন বা কিছু লিখতেছেন বা ক্লান্তিকর না, মানে আপনারা যারা পাশাপাশি কাজ করেন। এটাই হয় কি, আমার যেমন বিদেশে গেলে প্রচুর লিখতে হয়, প্রচুর লেখা। এটা তো আগে যাতে ইভেন আপনি যে আগে যেটা হতো যে ইভেন ইয়ের মিটিংগুলো, ডিনার বা ব্রেকফাস্ট, ওইখানে দেখা যাচ্ছে অনেককে ইনভাইট করা হতো, কিন্তু আগের লিডাররা সেই রকম ইন্টারাকশন করতে পারতেন না। আর উনি হচ্ছেন সবাইকে, ওনার কারণে অনেকে আসে আর উনি সবার সাথে মিটিং করেন, ফলে ডিনারটাও দেখা যাচ্ছে যে একটা মিনিংফুল একটা ইনকাম, মানে বাইলেটারাল মিটিং এ পরিণত হয়ে যায় আর কি। আমি ওনার একটা সময় অনুভূতিটা খুব জিনিস। আর উনি খুবই এক কথার মানুষ। আমি ওনার সাথে কাজ করে দেখছি, আমি একটা কথা দিলাম, স্যার এই কাজটা আমি এখন করে দিব, এই কাজটা যদি পরে ওই দিন না হয়, উনি সরাসরি বলবেন, মনে থাকে একদম ধরে ফেলবেন, এই তুমি না এটা বলছিলে, এটা দিবা। বা এক সময় 12টার সময় আমাকে মিলাই, তুমি তোমার কাজটা তো দিলা না। তো এখন যেই প্রফেশনালিজমের কথা আপনি প্রফেসর ইউনূসের কথা বলছেন, আমরা যখন ক্যাবিনেটের দিকে তাকাই, আমি তো ক্যাবিনেট থেকে এই প্রফেশনালিজম দেখি না। ওনারা যেটা হচ্ছে যে ওনারাও কাজ করছেন, কথা হচ্ছে যে ওনারা অনেকে মিডিয়া সার্ভি না হওয়াতে ওনাদের কাজগুলো আসছে না। তো আমরা যেটা ফরচুনেটলি যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা এই 5 অগাস্টে আমরা প্রত্যেকটা মিনিস্ট্রি গত 1 বছরে কি কাজগুলো করলো, কী ধরনের রিফর্ম, কী ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করেছে, যেটা রিফর্ম কমিশনের মাধ্যমে যে রিফর্মগুলো আর যেগুলো আমরা মনে করেছি যে হওয়া উচিত, সব মিলে এগুলো প্রত্যেকটা মিনিস্ট্রি বুকলেটগুলো বের করবে। আপনারা দেখবেন সবাই কাজ করছে। আমি বলতে পারি ইটস এ ফ্যান্টাস্টিক মিনিস্ট্রি, বাঞ্চ অফ গুড পিপল। একটা বিষয় হলো যে গুড পিপলের ব্যাপারে আমাদের হয়তো খুব বেশি সন্দেহ নাই যে দুর্নীতি করছেন, 1-2 জনের ব্যাপারে কিছু ইস্যুজ আছে, বাট ও লার্জলি ক্যাবিনেটের ব্যাপারে ফাইন্যান্সিয়াল করাপশনের ব্যাপারে কোনো কথাবার্তা তেমন বড় আকারে নাই, কিন্তু পারফরমেন্সের ব্যাপারে যথেষ্ট আমি মনে করি তারা কাজ করতে পারছে কিনা, না পারফরমেন্স কি, কিছু কাজ যেগুলো হচ্ছে না, সেটার মূল কারণ হচ্ছে খুবই স্ট্রাকচারাল প্রবলেম। আমাদের আসলে মানে ব্যুরোক্রেসির এফিসিয়েন্সি খুবই লো। তারপরে হচ্ছে যে আপনার অনেকের মন্তব্য শুনলে মনে হয় ওনারা আসলে গণ অভ্যুত্থানকে ধারণ করেন কিনা। না, সেটা তো আপনার মনে হয় 1-2টা দিয়ে তো আমি যে ক্যাবিনেট মিটিংগুলো তো আমি থাকি, প্রত্যেকটা তো দেখি, অবশ্যই ওনারা ধারণ করেন, চেঞ্জ আনতে চান, মানুষের মঙ্গলের জন্য যা যা করার দরকার করতে চান। কথা হচ্ছে যে আপনি যেই মেশিনারি দিয়ে কাজ করবেন, যে মেশিনটা আপনার হয়ে কাজ করবে, যাকে দিয়ে আপনি মোটরটা ঘুরাবেন, সেই মেশিনটা তো রাস্টি, সেই মোটরটা তো খুবই ইনএফিশিয়েন্ট একটা মেশিন। তো তাকে আপনি গ্রিস ট্রিস দিয়ে কত দূর এগোবেন? কিন্তু ওইটাকে আপনাদের শুরু থেকে এটা বোঝা দরকার ছিল কিনা যে আপনি যে একটা বিশাল স্বপ্ন নিয়ে আসতেছেন,
এই মেশিনে এখনই গ্রিজ দেওয়া শুরু করা দরকার, তা না হলে না, মেশিন দিয়ে আপনি সেক্ষেত্রে অপারেট করতে পারবেন না। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার ব্যুরোক্রেসিকে চেঞ্জ করতে হবে, তাহলে আমার মানে ইভেন সেক্রেটারিও আমার আনতে হবে বাইরের থেকে। তো সেই তো আমার কনস্টিটিউশনের সেই প্রভিশন, তাহলে আমার কনস্টিটিউশনকেই আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেই বিপ্লবটার ধারণ করে তো আমরা আসছি কিনা সেটা নিয়ে তো একটা বড় ডিবেট আছে। এবং এটা আমরা তো ফিল করতেছি যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির একটা বড় অংশ আসলে হ্যাঁ। অন্তর্বর্তীকালীন সরকারকে তার সরকার মনে করে কিনা, 1400 শহীদের সরকারকে সে আসলে ওন করে কিনা। না, এদের অনেকে তো ধরেন আগের বেনিফিশিয়ারি, ঠিক না, আগের রেজিমের। আর আগের রেজিমে তো কোনো এফিসিয়েন্সির কিছু না, তার কাছে পার্টি লয়ালটিটাই ইয়ে ছিল, ফলে যে লোকগুলো লয়াল ছিল এবং যারা এফিসিয়েন্ট কিনা সে তো ওইটার দিকে তাকায় নাই, এই কাজটা করতে পারে। আপনি একটা উদাহরণ দেই যে কিছু কিছু লোন নেগোসিয়েশনে, হ্যাঁ, যেটা ধরেন প্রফেসর ইউনূস বা লুৎফে সিদ্দিকী যারা বাইরে, যারা এটা 3 দিনে বসে নেগোসিয়েশনটা আমি করে ফেলতেছি, সেই একই জিনিস একটা মিনিস্ট্রিতে গেলে দেখালো 2 মাসেও হচ্ছে না। মানে এটা একান্তই মানে আমাদের প্রফেশনালিজমের সমস্যা। এটা একান্ত, এটা যে কেউ আসবে, যারাই আসবে, যেই ক্ষমতায় আসবে, হি উইল ফেস ইট। তো সেক্ষেত্রে এটাকে অ্যাড্রেস উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন হলো ডেডলাইন দিয়ে দিচ্ছেন, আমি চিরাং পোর্টের এফিসিয়েন্সি বাই সেপ্টেম্বর ইউ হ্যাভ টু ডু ইট। কীভাবে করবো আমি জানি না, বা উনি নিজে করে দেখাচ্ছেন যে দিস ইজ দ্য ওয়ে, আমি তোমাকে এই দিলাম, এই লেয়ার তুমি করবা, এটার করবা। এবং আমি মনে করি যে মানে আমাদের 10 মাসে যে অ্যাচিভমেন্ট, আমি মনে করি এটা স্টুপেন্ডাস। বিশেষ করে ইকোনমি যদি আপনি দেখেন, দ্য ওয়ে ইট কেম ব্যাক, মানে এক্সপোর্টের গ্রোথ দেখেন, আপনার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি দেখেন, মানে ইনফ্লেশনটা ডিক্লাইনিং, মার্জিনাল হলেও ডিক্লাইনিং, এটা এমন না যে উঠছে। তারপরে আপনার রিজার্ভটা গ্রো করছে, তারপরে হচ্ছে আমরা এই দ্রব্যমূল্য যেগুলো ডিউরিং মানে যে সমস্ত সময় খুবই বেশি র্যাকেটটা কাজ করে, রোজার সময় বা এই সময়, সেই সময়টা দেখেন। এছাড়া অন্যান্য মিনিস্ট্রিগুলো দেখেন, কিছু কিছু লিগাল রিফর্ম আমরা খুব ভালো করতে পেরেছি, আরও হবে। আমি তো মনে করি যে বাই দ্য টাইম আমরা যখন এই গভর্নমেন্ট যখন দায়িত্ব ছাড়বে তখন আরও অনেক ইয়ে হবে। ব্যাংকগুলোকে দেখেন, একদম কিচ্ছু রেখে যায় নাই। আজকেও দেখলাম 5টা ব্যাংককে একীভূত করবার একটা আলোচনা। এছাড়া উপায় তো নাই, আমার তো বাঁচাতে হবে। আমার তো যারা ওইখানে টাকাটা রাখলো তার ডিপোজিটরি ইন্টারেস্টটা তো আমাকে এনশিওর করতে হবে। আপনারা যখন সরকারের ভিতর থেকে নিজেদেরকে দেখেন যে আমরা তো আসলে অনেক কাজ করতেছি, অনেক উপদেষ্টা বলেছে আমরা মধ্যরাত পর্যন্ত কাজ করি, ঘুমাইতে পারছি না, ফেসবুক দেখি না, আর বাহির থেকে যখন আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা যখন বলছি যে নির্বাচন দেন, ডেডলাইন দেন, আপনি আমাদের তখন কি আপনারা একটা ওয়াল বোধ করেন যে আসলে আপনারা একটা সিনার্জি নাই, মানে রাস্তা এবং গভর্নেন্স দুইটা একসাথে মিলে কাজ করছে না, এরকম ফিল করেন? ফ্রাস্ট্রেশন লাগে? না, আমার মনে হয় যে আপনাদের এই কথা বলাগুলো জারি থাকা উচিত, না হলে আমরা তো কমপ্লাসেন্ট হয়ে যাই। রাস্তায় আপনি যদি আমাকে না অ্যাকাউন্টেবল করেন, আমার মধ্যে এক ধরনের কমপ্লাসেন্সি নীরবে ঢুকে যাবে, সেটা আমরা চাই না। আপনি অবশ্যই আমাকে দৌড়ের উপর রাখবেন, অবশ্যই আমাকে অ্যাকাউন্টেবল করবেন। এটা একটা পলিটিশিয়ানের কাজ, এটা অ্যাক্টিভিস্টদের কাজ, এটা সব সময় করবে। আমি চিরাং পোর্টটাকে বাইরে এফিশিয়েন্ট একটা অপারেটরের কাছে দিচ্ছি। আই ওয়ান্ট ডিবেট, এটা পজিটিভ নেগেটিভ সবাই ডিবেট করুক। আমি আমার কেসটা বলছি যে দিস ইজ হোয়াট হ্যাপেন অ্যাক্রস দ্য গ্লোব, সবাই এই কাজটা করছে। এখন আপনি এসে যদি বলেন যে না এইটা ঠিক হচ্ছে না, তুমি এই করো, এইভাবে আমরা যেভাবে এক্সিস্টিং করছি সেটা, তখন আমি চাই কি পুরো সবাই এর মাধ্যমে, এই ডিবেটের মাধ্যমে এটা ইনফর্ম হোক। তো বাট আপনারা যেটা দেখছেন যে অনেক ক্ষেত্রে হচ্ছে না, বা যেই আপনারা যেই গতিতে দেখতে চাচ্ছি সেটা না হওয়ার মানে দেখতে পাচ্ছি ইনএফিশিয়েন্সি, একটা ব্যুরোক্রেসি। এবং এটা আপনি যদি ক্ষমতায় আসেন ইউ উইল ফেস ইট। বিএনপি ক্ষমতায় আসলে, এনসিপি আসলে, যেই আসুক, দে উইল ফেস ইট। অনেক দেশে আপনি দেখবেন যে ওই দেশে যতটা না পলিটিক্যাল কারণে এরা অনেক বড় হয়েছে, দেশটা এগিয়েছে, তার চেয়েও বেশি হয়েছে তাদের এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি। সিঙ্গাপুরের ঘটনায় আমরা দেখেছি, দেখেন, আপনি তাইওয়ান দেখেন, জাপান দেখেন, সাউথ কোরিয়া দেখেন, দে হ্যাভ ফ্যান্টাস্টিক ব্যুরোক্র্যাট, অ্যান্ড দিস ব্যুরোক্র্যাটস মানে আনবিলিভেবল জানে, তাদের যে জানা তো মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে কাছ থেকে কখনো দেখেছেন কি এরকম যে উনি পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিজের উপরে ফ্রাস্ট্রেটেড,
যে যেই স্বপ্ন নিয়ে আপনারা সবাই মিলে আমাকে ডেকে নিয়ে আসছেন, আপনারা তো হেল্প করছেন না, আপনারা শুধু নির্বাচন চাচ্ছেন, আপনারা সংস্কারের ব্যাপারে আমাদেরকে সাফিসিয়েন্টলি গাইড করছেন না, এই ফ্রাস্ট্রেশনকে আপনারা না উপদেষ্টা খুব যে ফ্রাস্ট্রেশন তা না, উনি তো কাজ করছেন আর আহ, হতাশা সেরকম আসে না। যেটা হয় যে মাঝে মধ্যে মনে হয় যে মানুষগুলো হয়তো বা ওনাকে ভুল বুঝছেন। মানে ঠিক আছে। এটাকে গুড এনাফ যে না আমি আর পারছি না, আমি ছেড়ে দেবো, এটা বলার জন্য কি এটা কি গুড এনাফ? আমি এই বিষয়তে একটা এপিসোডে একটা কিছুদিন আগে তো একটা হয়েছে, আমি এই বিষয়ে বলবো না, বাট যেটা হচ্ছে যে উনি উনি তো নিজে তো এক কথার লোক, খুবই আমি উনি খুবই এক কথা, মানে ওনার সেন্স অফ ডিগনিটিতে লাগছে। উনি উনি তো এটা বলেন যে না আমি তো বলেছি যে জুন 30-এর মধ্যে আমি ইলেকশন দিব। মানুষ এখানে মানে তাকে যে সন্দেহ করছে এই জিনিসটা উনি নিতে পারছেন না। আমাকে সন্দেহ করার কি আছে, আমি তো পাওয়ার গ্র্যাব করতে আসি নাই। সন্দেহ করবার একটা জায়গা বলছে যে আপনারা যখন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেন, কিন্তু যখন করিডোর নিয়ে আলোচনা হচ্ছে অথবা পোর্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন আপনারা পরামর্শ করছেন না, অথবা যে বাজেটের মতো একটা বড় ঘটনা ঘটে গেল, এটার বাজেট কারণটা নিয়ে হচ্ছে যে আপনারা কোনো কনসালটেশন করেন না, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন করেছি, মোটামুটি একটা কনসালটেশন হয়েছে না, কিন্তু বাজেট তো বাস্তবায়ন করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা মনে হয় যে এই পুরো জিনিসগুলো যথেষ্ট কনসালটেশনের মধ্যে যায়। আর কিছু কিছু জায়গায় আমরা তো যেটা হয় যে আহ, কথা যে একদম হয় না তা না, প্রত্যেকটা নিয়েই কথা হয়। আর আমরা তো উনি কথাগুলো যে বলেন, যেমন চিরাং পোর্ট নিয়ে উনি তো নিজে চিরাং পোর্টে গেছেন, হি হ্যাজ মেড দ্য কেস ফর লাইক লিজিং দ্য টার্মিনালস টু টপ ডিপি ওয়ার্ল্ড। হ্যাঁ, টপ পোর্ট অপারেটরসের কেতে। এখন হচ্ছে যে যেই ডিবেটটা সেটা তো আমরা পত্রিকার মাধ্যমে পাচ্ছি, সবাই ডিবেট করছে, বা আমরা এক ধরনের কথা বলছে, আপনারা এক ধরনের কথা বলছেন, বিএনপি এক ধরনের কথা বলছে, আমরা আমাদের কেসটা বলছি। এখন সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনার কথা হচ্ছে যে আমাদের ম্যান্ডেটটা তো খুব ব্রডার একটা ম্যান্ডেট। ম্যান্ডেটটা মূলত তো তিনটা, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে হলো ইলেকশন। এখন সংস্কারের মধ্যে তো এগুলো পড়ে। আপনি ইকোনমিক সংস্কার করতে গেলে আপনার চিটাং পোর্টে হাত দিতে হবে। এবং এটা তো সম্ভবত বিনিয়োগ সম্মেলন করবার পরে আপনারা আরো বেশি টের পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ কারণ যারা প্রসপেক্টিভ ইনভেস্টার্স হ্যাঁ, তাদের চ্যালেঞ্জগুলো তো নিয়ে কথা বলতে না আপনি 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 লজিস্টিক্যাল চ্যালেঞ্জ না ওভারকাম করে কেউ বড় হতে পারেনি। সেটা ভিয়েতনাম বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, আপনি একটা কোম্পানি সেক্ষেত্রে একটা কনসালটেশন প্রসেসে আসলে কি বিষয়টা পরবর্তী তর্কটা ডেভেলপ তো আমরা উনি তো এটা বলছেন, উনি কিন্তু এইটা পুরো পাবলিকলি মিটিং এ বলছেন। তারপরে তো আমরা তো কথাগুলো পাচ্ছি, আপনারা সবাই তো কমেন্ট করছেন, আমরা তো দেখছি। এবং আমার মনে হয় যে এই জায়গাগুলোতে উনি যে রিফর্মটা করছেন, আপনি তো একটা ব্রডার ম্যান্ডেট দিয়েইছেন ওনাকে। আর উনি তো এমন কিছু না যে এই কাজটা করার কারণে দেশটা পিছিয়ে যাবে। আমরা নিশ্চিত বাংলাদেশের যদি জব গ্রোথ হতে হয়, বাংলাদেশের যদি ম্যাসিভ স্কেলে যদি আমার এক্সপোর্ট গ্রোথ, আমার তো সত্যি অর্থে মাইন্ড নাই। অনেক পৃথিবীতে কান্ট্রিগুলো বড় লোক হয় কিভাবে? একটা হচ্ছে আপনার খুব ভালো মাইন আছে, খনিজ সম্পদ আছে, আর একটা হচ্ছে আপনি কলোনিয়াল পাওয়ার ছিলেন, শোষণ লুটপাট করেছে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে আপনি খুব ভালো ট্যুরিস্ট স্পট, এমন একটা কান্ট্রি এখানে প্রচুর, এখানে আপনার লোক আছে 3 লক্ষ, যেমন মালদ্বীপের মতো, সেখানে ভিজিট করতে আসছে অ্যানুয়ালি 20 লক্ষ লোক। ইউ আর মেকিং লট অফ মানি। আর লাস্ট যেটা হচ্ছে যে আপনার গ্রোথটা হয় হচ্ছে এক্সপোর্ট লেড গ্রোথ। আপনার প্রচুর লোক আছে, আপনি চিপ ম্যানুফ্যাকচারিং করতে পারবেন, এবং এটাকে প্রচুর বাইরে আপনি পাঠিয়ে এই যে আপনার এক্সপোর্ট লেড গ্রোথ, এটা পুরো সাউথ ইস্ট এশিয়ায় সবাই এই কাজটাই করেছে। এইটা করতে গেলে প্রাইমারি শর্ত হচ্ছে যে আপনার পোর্টটাকে আপনার এফিশিয়েন্ট, অবকাঠামোগুলোকে, কেননা সে তো যে আসবে, যে বানাবে, সে যেমন ধরেন একটা কোম্পানি এসে 10 কোটি মোবাইল ফোন আমার এখান থেকে শিপমেন্ট করবে, আমি 10 কোটি মোবাইল ফোন সে 10 দিনে শিপমেন্ট করতে চায়, আমার সেই অবকাঠামোটা আছে কিনা, আমার লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলো আমি মিট করতে পারছি কিনা। আর চিটাংপুর তো আপনি জানেন বছরের পর বছর এটাকে চিটাং বেসড মাফিয়া গ্রুপগুলো এটাকে নিয়ন্ত্রণ করেছে, গোষ্ঠী স্বার্থ উদ্ধার হয়েছে এট দ্য কস্ট অফ পুরো সারা দেশের মানুষের ইকোনমিতে। 3-4টা লোক বড় লোক হয়েছে চিরাংপুরটাকে ক্যাপচার করে, 3-4টা, 10টা, 15, 20টা, মনে হয় 100টা, কিন্তু আপনি গরিব রাখছেন কত লোককে, আপনি
পুরো দেশকে গরিব রাখছে, হ্যাঁ, পুরো দেশকে বঞ্চিত করে রেখে। 16-17 কোটি লোককে বঞ্চিত করে আপনি 3টা লোক বড় লোক হয়েছে। তো সেই জায়গাতে তো আসলে উনি তো ওনার কেসটা বলেছেন, এবং এটা এমন না যে আপনি এই জিনিসটা এমন না যে আপনি জানতে পারছেন না। আপনি চ্যাট জিপিটিতে যান, আপনি পোর্টে বাইরের দেশে কি 400-500 পোর্ট আছে, তার মধ্যে সবগুলো পোর্টই ফরেন অপারেটররাই ইয়ে করে। ইভেন আমেরিকায় করে, ইন্ডিয়ায় করে, মালয়েশিয়ায় করে, এবং ভিয়েতনাম যারা বামপন্থী দেশ, সেখানে সবগুলো বেশিরভাগ পোর্টই বিদেশিরা অপারেট করে। এখন কর্মসংস্থানের ব্যাপারে তো কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ তো একটা ট্যাগ করা জিনিস। জি, বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে, বিডার পক্ষ থেকে খুবই আশাবাদী প্রসপেক্ট তৈরি হচ্ছে, কিন্তু জিডিপির রেটের ব্যাপারে তো বলা হচ্ছে যে আমরা এখনো 3.97 কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, হ্যাঁ। নেক্সট ইয়ারে হয়তো এটা 5 ছুঁই করতে পারে আর কি। কিন্তু 5.5 কর্মসংস্থান কি আসলে বাড়ছে, অথবা আপনাদের আমরা মনে 10 করছি মাসে- 4% গ্রোথ, আমরা তো ফিগার ম্যানিপুলেট করছি না। কিন্তু সংশোধন কি করছেন? আপনাদের বাজেটের যে রিসেন্ট বাজেট দেওয়া হয়েছে, প্রিটি আওয়ামী লীগের আমলকার যে স্ট্যাটিস্টিক্স না, এবং না, ডেটা, আমরা এই ডেটাকে বেস করে তো ওইটাকে দেখলাম যে সংশোধন করা যায় তা না। আমরা যেটা করেছি, আমরা এসে বিএসএস এর এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিফর্ম হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে আমরা ফুল অটোনমি দিয়েছি। সে তার মতো আমরা কোনো ইন্টারভেন করব না। আমি বলবো না যে এই তুমি এই জিনিসগুলোর দাম কমিয়ে তুমি ইনফ্লেশন adjust ডাটাটা করো। অ্যাডজাস্ট করো, বা আমি খুব বলবো না আপনি শেখ হাসিনার আমলে আপনার কোনো ইয়ারে এক্সপোর্টের ফিগার $12 বিলিয়ন বেশি দেখানো হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে এনবিআর এর তথ্য মিলছে না। মিলছে না। তা আমরা আমরা তো কারেকশনটা কি করছেন কিনা আপনারা? একদম স্ট্যাটিস্টিক্স অ্যামেন্ড না করলে আমরা সবাইকে বলেছি আপনারা দেখেন, আপনারা চেক করেন। আমরা ফুল অটোনমি বিবিএস কে দেওয়া হয়েছে যে আমরা কি ভুল কথা বলছি কিনা। সেটা তো সেন্সাস দিয়ে শুরু করতে হবে। আমাদের যে জনসংখ্যা বলা হচ্ছে 17 কোটি, কিন্তু স্কুল এনরোলমেন্ট, মৃত্যুর হার, সেই রিসোর্স থেকে জন্মহার, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে, আর আমরা যেহেতু 10 বছর পরে করি, এখন কত 2025 যাচ্ছে, আমরা 2031-এ একটা করতে পারবো, তখন হয়তো দেখা যাবে। বাজেটে আরেকটা কনসার্ন যেটা আমাদের পক্ষ থেকে আমরা রেজ করেছি সেটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, হ্যাঁ, যে আগামী বছর নভেম্বরে যেটা ডেট সেট করা আছে, ব্যবসায়ী থেকে স্টেক হোল্ডাররা সবাই বোধ করছে ব্যবসায়ীদের কথা শুনলে যে দেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। এগুলো ওরা আপনি কি 2005-এ দেশে ছিলেন? না, দেশ ছিল 2004-এ এরকম কথা উঠছিল যে আমরা যদি যখন কোটা সিস্টেমটা অ্যাবলিশ হবে, আপনি জানেন 2004-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা গার্মেন্টসে কোটা পেতাম আমেরিকার মার্কেটে। আমেরিকার মার্কেটে বেশি। জিএসপি ফ্যাসিলিটি আমরা এখনো ইউরোপে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো ফলে ওই কোটা সিস্টেমটা পুরো অ্যাবলিশ হয়ে গেল, এবং তখন যে এই ডুমসডে সিনারিও যেভাবে সবাই পেইন্ট করলেন, ইনক্লুডিং সাম অফ দ্য সো কল্ড থিঙ্ক ট্যাঙ্ক, এবং অর্থনীতিবিদরাও তারা বললেন যে গার্মেন্টসের মেয়েরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বাজে কথা বললেন। হ্যাঁ, সেই জায়গায় আমরা 2005-এ যখন ইয়েতে গেলাম, আমরা তো থ্রাইভ করেছি, বুম হয়েছে। এবং আমরাও মনে করি আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন, প্রফেসর ইউনূস এটা সিরিজ আকারে উনি কনসালটেশন করেছেন। কিন্তু যেই আওয়ামী আমলের তথ্যের উপরে ভিত্তি করে পরিসংখ্যান ব্যুরো ওগুলো আমরা দেখেছি, মানে ফ্র্যাকচার, আমরা ওগুলো প্রত্যেকটা জিনিস দেখেছি। এবং আমি আপনাকে বলতে পারি, উনি তো একজন টপ ইকোনমিস্ট, আমি এটা বলতে পারি উই উইল বেনিফিট। তারপরে যে আমাদের $2800 মাথাপিছু আয়, মানে এটা তো প্র্যাকটিক্যালি মানে জীবনযাত্রা দেখে তো মনে হচ্ছে না আর কি। এটা তো এখন লুটেরা একটা অলিগার্কি। আমি তো পিছনে আমি ইন্টারপোলেট করে আমি যে এটাকে অ্যাডজাস্ট করব, এটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। 1-2 বছর পুরনোটা করা যায়, আপনি চুরিটা করেছেন 2009-10-এর দিকে, 11 দিয়ে, ওই ডাটাকে নিয়ে টান দিলে তো হয় না, ওইটা অ্যাডজাস্ট করা যায়। তারপরে আপনি চিন্তা করেন একটা ব্রোকেন ইকোনমি, যার আপনি ব্যুরোক্রেসির কথা বলেছেন, আপনার ইনএফিশিয়েন্ট ব্যুরোক্রেসি, আপনার দেশ ডিজিটালাইজেশন হয় নাই, এইরকম একটা বাস্তবতায় আপনি যে লেভেলের রিফর্ম করে এলডিসিতে যাওয়া উচিত চ্যালেঞ্জ ফেস করবার জন্য, আমরা মনে করি আমরা টেক অফে আছি, এবং আমরা এটা কি সাসপেন্ড এটা নিয়ে আমি সময় বাড়ানো দরকার কিনা। নিউ ইয়র্কে ওনার এটা বিগ মিটিং ছিল, একে সিরিজ আকারে উনি মিটিং করেছেন। ড্যাভোসে উনি এটা নিয়ে সিরিজ আকারে মিটিং করেছেন। এটা নিয়ে আমাদের ইনসাইট ইন্টারনাল কনসালটেশন অনেক সিরিজ আকারে হয়েছে, এবং দেন আমরা এই ডিসিশনে হয়েছে যে ওকে লেটস গো ফর ইট। মানে কিন্তু চ্যালেঞ্জগুলো ফেস কিভাবে করবেন, যে একটা প্রথাগত বাজেট চ্যালেঞ্জ ফেস করার আমাদের অনেকগুলো টুলস আছে, এবং ওইটার জন্য কাজও হচ্ছে। আমরা প্রফেসর ইউনূসের মেসেজ টু দ্য পিপল, ডোন্ট ওয়ারি, ট্রাস্ট আস,
ইট ইজ লাইক আমাদের ইজি স্মুথ একটা ল্যান্ডিং হবে, নো ওয়ারিস। আর একটা বিষয় হচ্ছে মিডিয়া একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি আর কি, যেহেতু আপনারা ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে অত্যাচার নির্যাতন করার কোনো প্র্যাকটিস আপনারা করতে চান না, কিন্তু প্রোপাগান্ডা যেটা হচ্ছে এটা তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার ফেস করতে পারছে বলে মনে হচ্ছে না। এইখানে প্রেস ইউনিটের একটা কম্পিটেন্সের ঘাটতি আছে কিনা? না, এইটার জন্য এটা হচ্ছে কি, এই ডিবেটটা আমাদের সোসাইটিতে খুব স্ট্রংলি আসা উচিত। আমি প্রেস ফ্রিডমকে আমি ফুললি দিচ্ছি। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে যে এই যা সাংবাদিকদের এগেনস্টে কেস হয়েছে, কিন্তু আমরা বলতে পারি গভর্নমেন্টের যে মেশিনারি যেটাকে দিয়ে সে রিপ্রেস করে, ফ্রিডম অফ প্রেসকে সে মাজল করে, আমরা কোনো মেশিনারি ইউজ করছি না, না এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে, না লিগাল টুল দিয়ে, না সিকিউরিটি এজেন্সিগুলোকে ইউজ করে, কোনোটা দিয়ে আমরা করছি না। না করার পরে যেটা হচ্ছে একটা বক্তব্য যেটা আমি বলি, না করার পরে যেটা হচ্ছে কি, সবাই প্রচুর ফেক নিউজ করছেন, আর একটা ক্লিক বেট জার্নালিজমের একটা কম্পিটিশন আছে। এই কম্পিটিশন ফেক নিউজ প্লাস হচ্ছে রেমন্যান্ট অফ দ্য ওল্ড রেজিম, যারা মেনে নিতে পারছেন না এই চেঞ্জগুলো, সবাই মিলে একটা এই ফেক নিউজের একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। মানে এটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন? ট্যাকেল করার জন্য যেটা বিদেশে, আমার মনে হয় যে আমি পার্সোনালি সাজেস্ট করি যে আমরা ইউকের মডেলে যাই। আপনি ভুল নিউজ করছেন, আপনার নিউজের মাধ্যমে দেশে ডিস্টেবিলাইজেশন হচ্ছে, এবং এটা যদি ভুল হয় অফকমের মতো প্রতিষ্ঠানকে রেফার করে দাও, অফকমে রেফার করলেন বা আপনার পেনাল্টি হবে। তো প্রেস ইনস্টিটিউট এখানেও আছে, প্রেস আপনি একটা লোককে কনসিস্টেন্টলি বলছেন সে দ্বৈত নাগরিক, সে আপনাকে টিভির সামনে যে বলছে যে আমি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া আমি কোনো কিছু হোল্ড করি না, তারপরেও আপনি বলছেন, তারপরেও আপনি কি বলছেন, তার ক্যারেক্টার অ্যাসেন্ট। এখন উনাকে কি আপনি কি তাহলে, উনি তো একটা সরকারি কর্মকর্তা, তার সোশ্যাল ইমেজ আছে। আর কথা হচ্ছে যে নিউজগুলো হচ্ছে, সেই নিউজগুলোর ইন্টারনেট শেলফ লাইফ ইটার্নাল, সে সারা জীবন এই নিউজটাকে হন্ট করবে। তার ইমেজকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? এবং এটার পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে এই জন্য আমার মনে হয় আমাদের পেনাল্টি ইন্ট্রোডিউস করা উচিত। কিন্তু প্রেস কাউন্সিলকেও তো আপনারা কি সেভাবে জবাবদিহিতার আওতায় আনার যে কাঠামো, প্রেস কাউন্সিল আমার মনে হয় না ওইভাবে এটা ইয়ে করা যাবে। আমার মনে হয় এইখানে ডিফামেশন ল এর ক্ষেত্রে উই নিড টু ইন্ট্রোডিউস পেনাল্টিস। এই জায়গাটা আমাদের, মানে আমি সরকারি কর্মচারীরা বেতন কম পাচ্ছেন, হ্যাঁ, বা আমরা যেই ধরনের অনলাইনে গিয়ে দেখবেন যে কিছু লোক কোনো পড়ালেখা করে না, যে একের পর এক মিথ্যা কথা বলে, আপনি আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, আমার করছেন, আমি কি এই লোকটাকে প্রোটেকশন দিব না? ল তো শুধুমাত্র জার্নালিস্টদের প্রোটেক্ট করবে না, জার্নালিস্ট যে লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তাকেও তো প্রোটেক্ট করবে। কিন্তু ওই প্রোটেকশনের ব্যাপারে কিন্তু কোনো আলাপ নাই। সেই আলাপটা আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলোর থেকে উঠা উচিত। এই জন্য, কেননা হলে হচ্ছে যে অনলাইনে এখন যেভাবে নিউজগুলো ডিসিমিনেট হয়, অনেকটা হলো ভিডিওর মাধ্যমে হয়। ভিডিওর মাধ্যমে আপনি এসে একের পর এক মিথ্যা, উনি খ্রিস্টান হয়ে গেছেন, উনি হয়ে গেছেন, হ্যাঁ, ক্লোজেটেড গাই, উনি এই দেশের টাকা মেরে বিদেশ থেকে মাফলার কিনে নিয়ে আসতেছে। হ্যাঁ, একটা লোকের এগেনস্টে আপনি একের পর এক কথা বলতেন, তার তো সোশ্যাল স্ট্যান্ডিং আছে, সোশ্যাল ইমেজ আছে, তাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? এই জায়গাগুলো, এই আওয়াজগুলো নাই। এটা যদি আপনি ইন্ট্রোডিউস করেন, আমার মনে হয় জার্নালিজম, মানে সেটা আপনারা করছেন না কেন? মানে আপনাদের তো একটা তথ্য মন্ত্রণালয় আছে। আমাদের তথ্য মন্ত্রণালয়ের চেয়েও এটা আমার মনে হয়, এটা আমি করতে গেলে যেটা হবে, যে আউটক্রাইটা হবে না, আপনি কনসালটেশন করেন, আপনি সাংবাদিকদেরকে নিয়ে বসেন, আপনারা তো মিডিয়া কমিশন একটা করেছেন, কিন্তু মিডিয়া কমিশনের রিপোর্ট পড়ে তো মনে হয়েছে দুই একটা গণমাধ্যমের পক্ষ থেকে ওটার রিপোর্ট লিখে দেওয়া হয়েছে, খুব ওয়াইড রেঞ্জের মিডিয়া। আমি জানি না, বাট আমি পার্সোনালি মনে করি আমরা ইদানিং এটাই, কেননা আমরা কালকে দেখেন সকালে আমরা একটা মিথ্যা নিউজ পেলাম, রাত্রে, এবং গোয়েন লুইসের বক্তব্যটাই তো মানে আপনি ট্রান্সলেশনও জানেন না, মানে রীতিমতো আমি ইংলিশটা শুনি তো আমি সারপ্রাইজড হয়েছি যে আপনি ট্রান্সলেশন জানেন না। এবং যারা এটা করছে তারা বোধারও করছে না যে এটাকে রিমুভ করতে হবে অনলাইন থেকে। এবং আপনি যে রিগ্রেট করবেন, আপনি যে সরি বলবেন যেটা আমার এটা ভুল হয়েছে, এর সরিও বলছে না। এবং আরেকটা জিনিস আমরা কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন, এবং আমরা বারবার ফিল করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে মানে কোহেরেন্টলি ইন্টারন্যাশনালি ফেস করার যে এফোর্ট, এটার ঘাটতি আমরা দেখেছি, পার্টিকুলারলি ইন ইংলিশ।
এবং প্রচুর ডিপ্লোম্যাটরা আমাকে পার্সোনালি বলেছে যে বাহির থেকে যার দেশ থেকে তারা যখন বাংলাদেশকে গুগল করে প্রত্যেকটা নিউজ সাইট আসে হচ্ছে ইন্ডিয়ান সাইট। বাংলাদেশ থেকে তারা কোনো ইনফরমেশন, এটা হচ্ছে ওই যে গুগলের অ্যালগোরিদমকে তারা কিন্তু আসলে নাইও তো। যেমন আপনি, আমাদের কোনো ইংলিশ ভালো টকশো নাই, নাই, আমাদের ইংলিশ কনভারসেশন নাই, ইংলিশ নিউজ না, এটা আপনারা বিষয়টা অনেক না বেশি। কেন? মানে বিটিভি আছে, আমরা তো নিজেরা করলে এটা ভালো হবে না, তখন রিহ্যাবিলিটেশন সেন্টার হবে না, যদি বিটিভি একটা ইংলিশ সার্ভিস ওই এগেন রিহ্যাবিলিটেশন সেন্টার হবে না, কিন্তু বিটিভির এখনকার নিউজ আইটেম তো যথেষ্ট মানে রিজনেবল মনে হয়েছে। না, রিজনেবল মনে হলো আমার মনে হয় যেগুলো আপনি যখনই নতুন করতে যাবেন ইট উইল বি, মানে ওই যে আমি আমার চাস্তো ভাইকে ঢুকাবো, আপনি আপনার ইয়েকে ঢুকাবেন, এবং একটা খুবই ওই আমার ঘাড়ের উপরে একটা ইনএফিশিয়েন্ট অর্গানাইজেশন হবে, 300, 500, 600 কোটি টাকা আপনার প্রতি বছর ট্যাক্স পেয়ারের দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনকে পুষবেন। এগুলো হচ্ছে আমার মনে হয় যে লেট প্রাইভেট সেক্টর এটা সামনে আসুক, তারা করুক। আমি যাতে একটা এনাবলিং এনভায়রনমেন্ট দিতে পারি, একটা লেভেল প্লেইং ফিল্ড সবাইকে দিতে পারি, একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার যদি থাকে, এটা বেটার। আমি পার্সোনালি মনে করি সরকারি এই কাজগুলো এরা করতে পারছে না। আপনি বিএসএস দেখেন না, পুরো ডাম্পিং গ্রাউন্ড করে রেখেছে। এই জার্নালিস্ট লিডার ছিলেন, তার ছেলেকে ঢুকিয়ে গেছে, তার মেয়েকে ঢুকিয়ে গেছে, তার চাস্তো ভাইকে ঢুকিয়ে, যাদের আসলে কোথাও চাকরি ছিল না তাকে। কারণ একটা স্টেট নিউজ এজেন্সি তো একটা সংবেদনশীল প্রতিষ্ঠান, সে যে নিউজগুলো করবে সেই নিউজটা রিফ্লেক্ট হবে হচ্ছে সরকারের কথা, ন্যাশনাল উইল। হ্যাঁ, তো সেইটা রিফ্লেকশন, ওইটা রিফ্লেক্ট করার মতো ওই ট্যালেন্টেড ছেলেই নেই, বিকজ সবই তো ডাম্পিং গ্রাউন্ডের ফসল। 20, 30, 40 বছর ধরে যে ডাম্পিংটা হয়েছে তারাই এখন এসে লিড করছেন। এখন আমরা আলোচনাতে যেটা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল নাগাদ সম্ভবত নির্বাচনের একটা গণদাবি, অথবা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারও হয়তো এটা বিবেচনা করতে পারে, যেহেতু মে জুনটা আবহাওয়াটা বৈরী থাকবে। তো যদি ধরেন মার্চ এপ্রিলে নির্বাচন হয়ে যায়, মার্চ এপ্রিলে শফিকুল আলমকে আমরা কি বলবো? সাবেক প্রেস সেক্রেটারি, না জাতীয় সংসদ সদস্য, উপদেষ্টা? মানে আপনি 2026-এর মে জুনে আপনি কোথায় দেখছেন? আগে আমি প্রচুর লিখতাম, প্রতিদিন 1, 2, 3 হাজার ওয়ার্ড লিখতাম। সামনে আমার দিনগুলোতে মনে হয় যে ঘরে বসে সারাদিন যদি লিখতে পারি, বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে আমার দিনগুলো, এই পুরো 1-1.5 বছর যতদিনই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর 1.5 বছর,